এই হলো আমাদের 15 জন সাসপেক্ট যারা দিলীপকে খুন করতে পারে। স্যার পুলিশ বলছিল যে ফায়ারম্যানরাও বলতে পারেনি যে আগুনের এক্স্যাক্ট সোর্সটা কোথায় ছিল। ওরা তো দেখা মাত্রই জানতে পেরে যায়, তাই না? জানতে পেরে যায় যে ওখানে এমন কি জিনিস ছিল যাতে আগুন ছড়িয়ে পড়ে, কিন্তু ওরা জানতে পারেনি। ওরা এই জন্য জানতে পারেনি কারণ ওই জিনিসটার না ছিল কোনো গন্ধ, না ছিল রং। এক্স্যাক্টলি স্যার। যদি এটা লিকুইড হতো না তাহলে দিলীপ নিশ্চয়ই বুঝতে পারতো ওই চেয়ারটায় বসা মাত্রই। আর পাউডার থাকলে আমরা টেস্ট করে পেয়ে যেতাম। তার মানে এটা তো গ্যাস। তার মানে হচ্ছে এটা ছিল গ্যাস। গ্যাস? এই জন্য ওই ফায়ারম্যান জানতে পারেনি যে কিসের জন্য আগুন লেগেছিল। ইনফ্লেমেবল গ্যাস বস, যার শুধু একটা স্পার্কের দরকার হয় জ্বলে উঠবার জন্য। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, দিলীপ যে চেয়ারে বসেছিল সেই চেয়ারে গ্যাস আসলো কোথা থেকে? চেয়ার থেকেই। কি চেয়ার থেকে? সেটা এইভাবে বস, যে চেয়ারে দিলীপ বসেছিল তার নিচের অংশে কেউ ওই ইনফ্লেমেবল গ্যাসকে স্প্রে করেছিল। মারা যাওয়ার সময় দিলীপের সংস্পর্শে দুটো জিনিস ছিল। একটা তো এই চেয়ার যেটাতে ও বসেছিল, আর একটা ওয়াইনের গ্লাস যেটা ও হাতে ধরেছিল। আমরা এই দুটো জিনিসই চেক করেছি। তো এই চেয়ারটা থেকে আমরা ইনফ্লেমেবল গ্যাসের কিছু ট্রেসেস পেয়েছি। বস, আমাদের আশেপাশের পরিবেশে সর্বদা জ্বলনশীল পদার্থ ঘুরে বেড়ায়, যেটা কখনো কখনো স্পন্টেনিয়াসলি জ্বলে যায়। যেমন হচ্ছে মাস গ্যাস, একটা ন্যাচারাল বায়োগ্যাস, আর জ্বলনশীল গ্যাস এর মেইন কম্পোনেন্ট। তার মানে ইনফ্লেমেবল গ্যাস যে কোনো সময় হাওয়াতে এমনি এমনি জ্বলে উঠতে পারে? না ফ্রেডি, নিজে নিজে নয়। যখন পরিবেশটা খুব বেশি উত্তপ্ত হয়ে ওঠে আর সেটা পরিবেশের অক্সিজেনের সঙ্গে মিশে যায়, তখন একটা সুপার হাই টেম্পারেচার উৎপন্ন হয়, যার কারণে এই আগুন লেগে যায়। কিন্তু ডক্টর সালুখে, ওখানে তো এরকম কোনো হাই টেম্পারেচারের মতো কিছু ছিলই না। এক্স্যাক্টলি, এমন কোনো ডাইরেক্ট সোর্স ছিলই না যাতে তাপ উৎপন্ন হতে পারে। বস, এই জন্যে আমার মনে হচ্ছে খুনি কোনো এক্সট্রা ডিভাইস ব্যবহার করেছিল এই এত বেশি টেম্পারেচার উৎপন্ন করার জন্য। আর এই চেয়ারটা তো রেডিই ছিল, এর তো শুধু একটা স্পার্কের দরকার ছিল। কিন্তু স্যার, এভাবে কেউ হিট কিভাবে উৎপন্ন করবে? হ্যাঁ, করা যেতে পারে তো। যেমন উদাহরণস্বরূপ ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের রশ্মিকে বিশেষভাবে ফোকাস করে আমরা ছেলেবেলায় কাগজ পড়াতাম। মনে হচ্ছে ওই রেস্টুরেন্টে আবার যেতে হবে, খোঁজ নিতে হবে কিসের থেকে আগুনটা লেগেছিল। সব জায়গায় দেখে ফেলেছি স্যার, কিন্তু এমন কিচ্ছু খুঁজে পেলাম না যাতে আগুন লাগতে পারে। আর এটা ওপেন এয়ার রেস্টুরেন্ট। যখন খুনি দিলীপের চেয়ারের নিচে ওই ইনফ্লেমেবল গ্যাস স্প্রে করেছিল, কেউ তো দেখেছিল। সেটাই তো, চেয়ারে হঠাৎই আগুন লেগে যায় আর দিলীপ পুড়ে মারা যায়। কেউ কিছু দেখেনি, আর না আমরা কোনো প্রমাণ পাচ্ছি। স্যার, ওই ডেটা এক্সপার্ট সিসিটিভি ফুটেজ রিকভার করে ফেলেছে, আপনারা দেখতে পারেন স্যার। গুড। দয়া, তুমি গিয়ে দেখো, ততক্ষণ আমি এখানে দেখছি কিছু পাওয়া যায় কিনা। স্যার, দিলীপ আর ওর ফ্যামিলি আসার 15 মিনিট আগের ফুটেজ এটা। এ চেয়ার চেঞ্জ করছে। এর কোনো দ্বিতীয় অ্যাঙ্গেল আছে কি এই সময়েরই? চেক করো। 1 মিনিট স্যার। ও চেয়ারটার সঙ্গে কি করছে? গ্যাস স্প্রে করছে নাকি? হ্যাঁ, ও নিজের চেয়ারে গ্যাস স্প্রে করলো, আর ও নিজের চেয়ারের সঙ্গে ওই চেয়ারটা বদলে দিল যেটায় দিলীপ বসতো। হ্যাঁ দয়া। আচ্ছা, গ্রেট, গুড ওয়ার্ক দয়া, গুড ওয়ার্ক।
কি হলো স্যার? যে দিলীপের চেয়ারটা কারসাজি করেছিল তার খোঁজ পাওয়া গেছে। সে আসলে একটা লোক। ওর শারীরিক গঠনটাও জানা গেছে। আর দেখি আমরা, দয়া ফটোটা পাঠাচ্ছে। খুনি এই বাকি লোকগুলোর মধ্যেই কেউ একজন, এদেরই মধ্যে কেউ। আর এবার এর পরের শিকার রোহান। আমার মনে হয় কারোর আমার আর দিলীপের মুক্তিতে অসুবিধা হচ্ছে। আমার প্রাণের ঝুঁকি আছে এখানে। আইল টক ইউ লেটার, বাই। স্যার, বলো। এভরিথিং ইজ ওকে। অল রাইট, তুমি এখানেই থাকবে আর কাউকে ভেতরে ঢুকতে দেবে না। বি অ্যালার্ট, ওকে? ওকে স্যার। মাই গড! কি হয়েছিল এখানে আর কিভাবে? এখানে আর অন্য কোনো জিনিসের স্মেল পাওয়া যাচ্ছে না, শুধু এই পোড়া লাশটার দুর্গন্ধ ছাড়া। মানে স্যার, এই মার্ডারটাও ইনফ্লেমেবল গ্যাস দিয়েই করা হয়েছে। হয়তো। এসব হলো কিভাবে? হ্যাঁ
স্যার আসলে আমি রোহন স্যারের বডিগার্ড। আচ্ছা, তাহলে আপনারা কোথায় ছিলেন যখন এসব হলো? স্যার রোহন স্যার আমাকে বাইরে পাহারা দিতে বলেছিলেন। তার কিছুক্ষণ পরেই আমি ওনার চিৎকার শুনতে পেয়ে ওনার রুমের দিকে দৌড়ে আসি আর দেখি দরজার চারদিক থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমি অন্য চাবি দিয়ে দরজা খুলে ভিতরে যাওয়ার পর দেখলাম যে স্যার ততক্ষণে রোহন স্যার পুড়ে গেছেন। আপনারাও কেউ কিছু জানেন না? অদ্ভুত ব্যাপার, রুমের মধ্যে কোনো সূত্র পাচ্ছি না, শর্ট সার্কিট হয়নি, পর্দাটা ভেতর থেকে বন্ধ, এই উইন্ডোজটা পার্মানেন্টলি ক্লোজড, কেউ বাইরে থেকে ভেতরেও আসতে পারবে না, আর বাইরে থেকে ভেতরে কোনো ভিউও নেই, কেউ দেখতেও পাবে না। তাহলে লোকটা মরলো কিভাবে? এটার থেকে আগুন লেগেছে বস। এই জিনিসটা দিয়ে এটা কি স্যার? এটা হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট? ইলেকট্রিক বাল্বের ভেতরের ফিলামেন্ট। যখন এই ফিলামেন্টের ভেতর দিয়ে ইলেকট্রিক পাস করানো হয় তখন এটা গরম হয়ে লাল হয়ে যায়। বস, খুনিও এই টেকনিকটাই ব্যবহার করেছে ওই জ্বলনশীল গ্যাসটাকে জ্বালানোর জন্য। কিন্তু ওই রেস্টুরেন্টে যেখানে দিলীপ মারা গিয়েছিল ওখানে তো আমরা এরকম কোনো ফিলামেন্টের মতন কিছু পাইনি। বস, এত ছোট্ট একটা জিনিস, ওটা খোলা জায়গা, হয়তো কোথাও উড়ে চলে গেছে, কিন্তু এখানে তো পুরো ঘরটাই বন্ধ, তাই জন্যে খাটের তলায় এটা আমি পেয়ে গেছি। কিন্তু স্যার, ফিলামেন্ট দিয়ে ইলেকট্রিক পাস করানোর জন্য ওয়্যারসের কোনো না কোনো কানেকশন তো থাকা উচিত বেড পর্যন্ত। আছে, এখানেই নিশ্চয় কোথাও আছে। পুরো বেড চেক করেছি আমরা, রুমটাও চেক করেছি, এরকম কিছুই তো পাইনি আমরা। দয়া, ওই দরজাটা কিসের? ম্যানেজার, ইয়েস স্যার। ওই দরজার ওপারে কি আছে? স্যার আর একটা রুম আছে, এই রুমের সাথে ওটা কানেক্টেড। এমনিতে এই দরজাটা সিল থাকে, এটাকে কেউ খোলে না স্যার। খুলুন এই দরজাটা। ইয়েস স্যার। আসুন স্যার। আচ্ছা ম্যানেজার বাবু, কার রুম এটা? কে থাকে এই রুমটাতে? কোনো একজন গেস্ট স্যার, ডিটেলস চেক করতে হবে। দেখুন। ওকে স্যার। স্যার, ওখানে ওই রুমের মধ্যে যা হয়েছে স্যার সব এই রুম থেকেই করা হয়েছে স্যার। কিন্তু যদি কারেন্ট এই রুম থেকে পাস করা হয়ে থাকে তাহলে এখান থেকে বেড পর্যন্ত কোনো না কোনো ওয়্যার তো থাকা উচিত। আর যদি থেকে থাকে তাহলে রোহন নিশ্চয়ই সেটা দেখতে পেয়েছে। হ্যাঁ, হয়তো ওর বডিগার্ডও দেখে থাকবে। ডাকো তো ওর বডিগার্ডকে। আপনি এদিকে আসুন। একটা কথা বলো, যখন তুমি রোহনের ঘরে এসেছিল তখন কোনো তার দেখেছিলে এখানে এই দরজা থেকে ওই রুম পর্যন্ত? কোনো কিছু? না স্যার, রোহন স্যার এই রুমে ঢোকার আগে আমি এই রুমটাকে খুব ভালো করে চেক করেছিলাম, কিন্তু তার বা সেরকম কিছু আমার চোখে পড়েনি। ঠিক আছে, যাও তো। যাই হোক না কেন দয়া, খুনি এই দরজাটা ব্যবহার করেছে। এই দরজা দিয়ে রোহনের রুমে আসে আর রোহনের বেডে ইনফ্লেমেবল গ্যাস স্প্রে করে, আর যে কোনো ভাবেই হোক ফিলামেন্টে কারেন্ট দিয়ে দেয়, তাতে ফিলামেন্ট গরম হয়ে যায় আর ইনফ্লেমেবল গ্যাসে আগুন ধরে যায়, আর তাতে রোহনের মৃত্যু হয়। বস, একটা কথা কিন্তু ঠিক, খুনি যেই হোক না কেন তার ইলেকট্রিক আর কেমিক্যাল সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে। প্রফেসর কুমার, ফিজিক্সের প্রফেসর কুমার, ওর থেকে আর কে বেশি জানতে পারে এই ব্যাপারে? স্যার, ওই প্রফেসর কুমারের সঙ্গে দেখা করো। স্যার। দয়া, আমিও যাব তোমার সঙ্গে। প্রফেসর কুমার আছেন বাড়িতে?
হ্যাঁ আছেন, কিন্তু আপনারা সিআইডি। সিআইডি? সব ঠিক আছে তো স্যার? হ্যাঁ, ওনাকে কিছু জিজ্ঞাসা করার আছে। কোথায় উনি? বাইরে বাচ্চাদের পড়াচ্ছেন, আমি ডেকে আনছি। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। মিস্টার কুমার, আপনার কাছে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ আছে। বলুন, কি জানতে চান? আপনি এটাকে চেনেন? এটা তো ফিলামেন্ট। গুড, ঠিক চিনেছেন আপনি। আপনি জানেন আমরা এই ফিলামেন্টটা কোথা থেকে পেয়েছি? সেটা তো আপনারাই বলতে পারবেন কোথা থেকে পেয়েছেন। রোহনের বিছানার নিচে। কাল রাত্রে রোহন ওই বিছানাতেই পুড়ে মারা গেছে। হোয়াট? রোহনও মারা গেছে? কাল রাত্রে আপনি কোথায় ছিলেন? রাত 9টা থেকে ভোর 3টে পর্যন্ত। আপনারা আমাকে সন্দেহ করছেন? এটা আমাদের প্রশ্নের উত্তর হলো না মিস্টার কুমার। কাল আমি সারা দিন আর সারা রাত্রি বাড়িতেই ছিলাম। কোনো প্রমাণ? আগে আমার কাজের লোক রামু আর বিকাশ, প্লিজ কাম হিয়ার। ইয়েস স্যার। এনাদের বলো যে কাল কোথায় ছিলাম। স্যার আমাদের সবার এক্সট্রা ক্লাস নিচ্ছিলেন এই বাড়িতেই। কটা থেকে কটা পর্যন্ত? স্যার সন্ধ্যা 6টা থেকে ভোর 5:30 পর্যন্ত। সামনেই আমাদের এক্সাম, তাই আমরাই স্যারকে রিকোয়েস্ট করেছিলাম এক্সট্রা ক্লাস করানোর জন্য। ঠিক আছে স্যার, তুমি যাও বাবা। স্যার, আমার আরো 5 জন স্টুডেন্টস আছে যারা কাল সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত আমার কাছে ছিল। বলেন তো ওদেরও ডাকি? ঠিক আছে, এবার আমি যেতে পারি স্টুডেন্টদের পড়াতে? প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম যে শোল্ডারিং ওয়্যার ছাড়াও আমরা মাদারবোর্ড ফিক্সড করতে পারি উইথ দ্য হেল্প অফ অ্যাডিসিভ কন্ডাক্টর। মাই গড, মাই গড! আরে ভাই, কি ব্যাপারটা? কি? আরে ভাই, এই ভুলটা আমি কি করে করলাম? কি গড, বুড়ো হয়ে গেছি আমি বুড়ো হয়ে গেছি। দয়া একটা কাজ করবে, 1 ঘন্টা পরে ফরেন্সিক ল্যাবে দেখা করো। একটা জিনিস দেখাবো। 1 ঘন্টা পরে। আরে ওই হ্যাঁ বস, একটা কাজ করো, এই সুইচটা দিয়ে ওই বাল্বগুলোকে জ্বালাও। এই সুইচ দিয়ে? এই সুইচ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই সুইচটা দিয়ে। আরে এর মধ্যে কোনো কানেকশন দেওয়া নেই, কিভাবে জ্বলবে? তুমি প্রশ্ন করো না, কখনো কখনো আমার কথাটাও মেনে নাও। কখনো কখনো। এই অন করলাম। কই স্যার, কিছুই তো হলো না। হবে হবে। আরে কি হবে? কিছুই হবে না। হবে ভাই, বিলিভ মি, হবে। 1 মিনিট। আরে ওর শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার, জানি না কি হয়েছে, প্রফেসর কুমারের সঙ্গে দেখা করে আসার পর থেকেই উনি বাল্ব নিয়ে খেলে যাচ্ছেন। একটা কথা বলো, ওই ফিঙ্গারপ্রিন্ট গুলোর খবর কি, যেগুলো তুমি হোটেলের লোকেদের কাছ থেকে নিয়েছিলে আর ওই রুমটা থেকে নিয়েছিলে? স্যার, অনেক ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, কিন্তু সবগুলো স্টাফ মেম্বারসদেরই, এছাড়া আর কারোর পাওয়া যায়নি। এটা কিভাবে সম্ভব? এই যে দাদা, একটু এই দিকেও দেখুন। হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ, আরে স্যার, স্যার এই বাল্বগুলো জ্বললো কিভাবে? এ কি কাণ্ড করলেন ডক্টর সালুকে? কোনো তার ছাড়াই আপনি সবকটা বাল্ব জ্বালিয়ে দিলেন। কিন্তু ডক্টর সালুকে, এটা আপনি করলেন কিভাবে? এটা ঠিক তেমন ভাবেই হয়েছে ফ্রেডি, যেমন ভাবে খুনি করেছিল। ওই দিলীপের চেয়ারটাতে আর রোহনের বেডে। ম্যাজিশিয়ান সালুখে, এবার পরিষ্কার করে বলুন আপনি সব করলেন কিভাবে? কারেন্ট কি হাওয়া থেকে আসলো? হাওয়া থেকে আসেনি বস, তাহলে? কারেন্ট এসেছে ইলেকট্রিক পেইন্টের সাহায্যে।
ইলেকট্রিক পেন্ট? হ্যাঁ, ইলেকট্রিক পেন্ট। আসলে ইলেকট্রিকের যে তার হয় সেটা মেটালের হয়। মেটাল ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, সেই জন্য কারেন্ট ওর মধ্যে দিয়ে পাস করে। ঠিক একই রকম ভাবে কিছু পেইন্টও আছে যেগুলোকে আমরা ইলেকট্রিক পেইন্ট বলি, আর এটাও গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এর মধ্যে দিয়েও ইলেকট্রিসিটি পাস করতে পারে। অদ্ভুত ব্যাপার হলো এটা যে কোনো কালারের সঙ্গে মিশে যায়, যেটা খুব সহজে যে কোনো ব্যাকগ্রাউন্ডে মার্জ হতে পারে। ও, এই কারণেই আমরা হোটেলের রুমে আর রেস্টুরেন্টে কিছু দেখতে পাইনি স্যার। এক্স্যাক্টলি দয়া। খুনি আসলে হোটেলের রুমের আর রেস্টুরেন্টের ফ্লোরের দুটোর কালার এই কালারের সঙ্গে ম্যাচ করেছে, এই জন্য আমরা দেখতে পাইনি। তার মানে ইলেকট্রিক কারেন্ট, এই ইলেকট্রিক পেন্ট, এটা কি খুব সহজেই পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আসলে এটা ইলেকট্রিক সোল্ডারিং আর রিপেয়ারিং এর কাজে লাগে। আর এটা সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এটা সাধারণত খালি চোখে এটা দেখা যায় না, শুধুমাত্র ইনফ্রারেড লাইটেই এটা দেখা যায়। আমি দেখাচ্ছি। দেখেছো বস? হ্যাঁ, খনিও ঠিক এইভাবেই ইলেকট্রিক পেইন্টের ব্যবহার করেছে আর এই সার্কিট তৈরি করেছে। একটা কথা তো নিশ্চিত, এ যেই হোক না কেন তার এ সমস্ত ব্যাপারে খুব ভালো জ্ঞান আছে। কিন্তু স্যার, এদের মধ্যে খুনি কে? ওই প্রফেসরের সঙ্গে তো কথা বলে নিয়েছি স্যার, ও তো না। এই বংশী। এই লোকটা তো একজন ক্লার্ক, কিন্তু আমার মনে হয় না যে একজন ক্লার্কের সায়েন্সের ব্যাপারে এত জ্ঞান থাকতে পারে। স্যার, এদের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত তো ওই প্রফেসর কি মনে হচ্ছে? এটা এমন কেউ হতে পারে যেটা প্রফেসরের মতো ইন্টেলিজেন্ট নয়, অথচ এই ব্যাপারে অনেক কিছুই জানে। সেই লোকটা অভিজিৎ, এই লোকটাই সে। মনে পড়ছে কি বলেছিল আমাদের, যে ও কি কাজ করে? যাওয়া যাক শ্বশুর বাড়ি। দিলীপ আর রোহনের উপর কেস হয়েছিল, কিন্তু আমি জানতাম ওরা টাকার পাওয়ারের জোরে ছাড়া পেয়ে যাবে। কিন্তু ওদের কাছে টাকা থাকলে আমার কাছে ছিল বুদ্ধি। অনেক মাস ধরে ওদের আমি ফলো করেছি, ওরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে দেখা করছে, সবকিছু। আর শেষ পর্যন্ত ওদের দুজনকে মারার উপায় আমি পেয়েই যাই, ইলেকট্রিক পেন্ট আর সার্কিটের মাধ্যমে। এই দুটো জিনিসের বিষয়ে আমি খুব ভালো করে জানতাম। ব্যাস, দিয়ে দিলাম দুজনকে শাস্তি। দুজনকে মেরে ফেলেছি জ্যান্ত পুড়িয়ে, যেভাবে ওরা আমার সালোনিকে মেরেছিল। হিমেশ, তোমার স্ত্রীর সঙ্গে যা কিছু হয়েছে সেটার জন্য আমরা সবাই দুঃখিত। কিন্তু দিলীপ আর রোহনকে মেরে তুমি কি পেলে? তুমি কি ফিরে পেলে তোমার স্ত্রীকে? প্রতিশোধের আগুনে পুড়ে তুমি দুজনকে মারলে। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার।
এক্সকিউজ মি ম্যাম, আপনি কি কোথাও যাবেন? আমি আপনার জন্য অন্য ট্যাক্সি আনিয়ে দিচ্ছি, এটা অন্য গেস্টের জন্য। আমার যাওয়াটা খুব জরুরি, ওখানে একটা মেয়ের খুন হয়েছে। কি খুন? ম্যাডাম শুনুন, ম্যাডাম শুনুন, এক্সকিউজ মি ম্যাম, শুনুন ম্যাডাম প্লিজ, ম্যাম। এক্সকিউজ মি, তুমি আমার ওয়াইফকে দেখেছো কোথাও? স্যার স্যার একজন ম্যাডাম এখানে এসেছিলেন, উনি ট্যাক্সি নিয়ে এইমাত্র চলে গেলেন। কোথায় গেলেন উনি? আমি জানি না, আই ডোন্ট নো, কিন্তু খুব অদ্ভুত বিহেভ করছিলেন। কি বলছিলেন? স্যার উনি বলছিলেন ভিতরে কেউ খুন হয়েছে। স্যার শোনো, স্যার, শোনো। কে খুন হয়েছে স্যার? এক মিনিট, এটা রাখ আর আমার কথাটা শোন। এখানে কারোর খুন হয়নি আর তুই কিচ্ছু শুনিসনি, বুঝেছিস? খোঁজ নে কোথায় গেল ও। ওকে স্যার। স্যার ওকে ছুরি মারছিল, মেয়েটা মরে গেছিল, তা সত্ত্বেও ওই লোকটা ওকে মেরেই যাচ্ছিল। স্যার আমাকে বাঁচান স্যার, ও আমাকে দেখে নিয়েছে, আমাকে ও ছাড়বে না। প্লিজ আপনি একটু শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, আপনার কিচ্ছু হবে না। হ্যাঁ, আমরা এখানে আছি তো। একটা কথা বলুন, খুনি কি আপনাকে দেখতে পেয়েছিল? খুনি থাকলে তবে তো দেখতে পাবে। যদি কোনো খুন না হয়ে থাকে, কেউ খুনি না থাকে, তাহলে কে কাকে দেখবে? স্যার আমি সুনীল কুমার আর ও আমার ওয়াইফ স্যার। স্যার ও যা কিছু বলছে সব মিথ্যে স্যার, এই সমস্ত কিছু ওর কল্পনা, এরকম কিচ্ছু ঘটেনি স্যার। না স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। মিস্টার সুনীল, আপনি এনার স্বামী, কিন্তু এখানে এনাকে ভয় দেখানোর কোনো চেষ্টা করবেন না, বুঝেছেন? আমরা কি করে মেনে নেবো যে এ যেটা বলছে সেটা সত্যি না আর তুমি যেটা বলছো ওটা সত্যি? তার কারণ ও মানসিকভাবে অসুস্থ স্যার, ওর স্লিপ প্যারালাইসিস আছে স্যার। স্লিপ প্যারালাইসিস মানে ঘুমের মধ্যে অবশ হয়ে যাওয়া? এর কথা তো আগে শুনিনি, কি এটা? ঘুমানোর সময় কিছুক্ষণের জন্য মানুষের বডি একেবারে অবশ হয়ে যায়, মানে জড় পদার্থের মতো। সেই সময় সে উল্টোপাল্টা স্বপ্ন দেখে আর সেটাকে সে সত্যি বলেই মনে করে, কিন্তু সে সময় সে চাইলেও কিছু করতে পারে না, কারণ তার বডি সেই সময় পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। এটাকেই স্লিপ প্যারালাইসিস বলে, ঘুমের মধ্যে শরীর অবশ হওয়া। ইজ ইট ওকে? এক্স্যাক্টলি স্যার, আমাদের বিয়ে হয়েছে 6 বছর হলো, আর এই 6 বছরের মধ্যে প্রত্যেক 2-3 রাত অন্তর ওর এই অ্যাটাকটা হয় স্যার। আর এবারেও তাই হয়েছে স্যার, অন্য কিচ্ছু ঘটেনি। হ্যাঁ স্যার, জানি আমার এই রোগটা আছে, কিন্তু যখনই আমার মাইগ্রেনের পেন ওঠে আমার মাথা ঘুরতে থাকে আর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়। কিন্তু স্যার এই সময় আমি শুধুমাত্র একটু ঘুমানোর চেষ্টা করি। অনেক কষ্টে আমার ঘুম আসে, কিন্তু তার 2-3 ঘন্টার পরেই আমার হঠাৎ করে চোখ খুলে যায়, কিন্তু শরীর একেবারে স্থির হয়ে থাকে। চেষ্টা করেও আমি একটু নড়তে পারি না, পুরো শরীর যেন প্যারালাইজ হয়ে গেছে। কিছু পরিষ্কার দেখতে পাই না আর বুকের ভেতরে যেন ভারী হয়ে যায়। আমি কোনোভাবে চিৎকার করতে পারি না, কারণ মুখ থেকে আওয়াজই বেরোয় না। আর তারপরে 15-20 মিনিট পর অদ্ভুত সব জিনিস আমি দেখতে পাই। ও এসে গেছে, এবার আমাকে মেরে ফেলবে। এসে গেছে। কে এসে গেছে? ওই যে ওখানে। কেউ না, কেউ আসেনি, কেউ আসেনি। ছুরি আছে, আমাকে মেরে ফেলবে। আচ্ছা কোথায়? ওই যে। কেউ নেই তো, দেখো দেখো। শান্ত হও, শান্ত হও, তোমার আবার অ্যাটাক হয়েছে, রিল্যাক্স। ওই যে ওখানে। কেউ নেই, কেউ নেই এখানে, শুয়ে পড়ো তুমি। সামনে বসে আছে ওখানে। দেখো কোথায় কে আছে? কেউ আসেনি এখানে, তুমি শান্ত হও, রিল্যাক্স করো, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে, ঘুমিয়ে পড়ো। তার মানে আপনি যা যা তখন দেখতে পান সে সবই মনের ভুল, সেগুলো আদৌ সত্যি নয়? হ্যাঁ, প্রত্যেকবার সত্যি হয় না, কিন্তু এবার সত্যি হয়েছে। এটা আমার মনের ভুল ছিল না। ওই মেয়েটার মুখটা আমার এত ভালো করে মনে আছে যে আমি ওকে যে কোনো সময় চিনতে পারবো। এবারে আমি কোনো শয়তান বা দানবকে দেখিনি, যেটা আমি প্রত্যেকবার দেখি। আমি সত্যি বলছি, আমি ওখানে খুন হতে দেখেছি।
আমি একদম মিথ্যে কথা বলছি না, ওখানে খুন হয়েছিল। খুন খুন খুন, ব্যাস কিচ্ছু হয়নি ওখানে। সুনীল বাবু আপনি চুপ করুন, চুপ করুন। খুন হয়েছিল কি না সেটা আমরা খুঁজে বের করব। আপনারা দুজনে শুধু সেদিনকার ঘটনাটা বলুন, সে রাতে কি হয়েছিল প্রথম থেকে। স্যার আমরা দুজন এখানে আমার কাজিন অভয়ের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম। কাল রাতে অভয় আর মিতালি মানে ওর হবু স্ত্রী দুজনে একটা ককটেল পার্টি করছিল। এখন আমার কথা মন দিয়ে শোনো। মিতালি যা কিছু প্রপার্টি এবং ব্যাংক ব্যালেন্স আছে, 7 পাকে বাঁধা পড়ার আগে যেন তোমার নামে ট্রান্সফার হয়ে যায়। এই মেয়েটার ওপর তোমার যে ভালোবাসার নেশাটা চেপেছে সেটাকে ইউজ করো বাবা। ওয়েল মিতালি, একটা কথা বলবো? এখনো সময় আছে, আবার ভেবে দেখ। এই অভয় তোর যোগ্য নয়। তুই এর থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবি। তুমি জানো না, একে নিয়ে তো সারা শহর চর্চা করছে। আমি এর সাথে তোমার বিয়েটা এই জন্যই দিচ্ছি যাতে তুমি ডুবে না যাও। ইউ গট ইট? সো বি ফোকাসড প্লিজ। আমি জানি কি করতে হবে। আমার ওই সাইকোর সঙ্গে বিয়ে করার কোনো শখ নেই, করছি কারণ আর কোনো রাস্তা নেই। তাই আমাকে বুঝিও না কি করতে হবে। আই নো হোয়াট টু ডু। ঠিক আছে? হাই। তারপর পার্টির ওই চেঁচামেচিতে আমার মাইগ্রেনের ব্যথা এত বেড়ে গেল যে আমি আর ওখানে দাঁড়াতেই পারছিলাম না। রাইমা, কি হলো? কি হয়েছে? আমার মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে, আমার শরীরটা ভালো লাগছে না। আমি রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছি। আমার এতটাই যন্ত্রণা হচ্ছিল যে আমি খেয়ালই করিনি যে ওটা আমার রুম না অন্য কারোর। প্রায় 45 মিনিট পরে যখন আমি নর্মাল হই, আমি উঠে এদিক ওদিক দেখি, তখন কিন্তু ওখানে কোনো খুনি ছিল না, না কোনো লাশ ছিল, না কোথাও রক্ত লেগেছিল। কি হয়েছে রাইমা? আরে কি হয়েছে? এরকম ভয় পেয়ে আছো কেন? কোথায় কোথায়? আমার কথা শোনো, আমার কথা শোনো। এখানে কিচ্ছু ঘটেনি। কোথায় কোথায় কোথায়? কে আছে? কে আছে? কিচ্ছু হয়নি এখানে। আচ্ছা তুমি এখানে কি করছো? এটা তো আমাদের ঘর নয়। আচ্ছা যাকে বাদ দাও, তুমি এখানে বসো 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 বসো। আমার কথাটা শোনো, বসো। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। রিল্যাক্স। আমি যখন জল নিয়ে ওখানে গেলাম তখন রাইমা ওখানে ছিল না। ও ওখান থেকে এখানে আসে আর আমিও খুঁজতে খুঁজতে এখানে চলে আসি। তবে একটা কথা আমি আপনাকে নিশ্চিত বলতে পারি, ওখানে কোনো খুন হয়নি, সব ওর কল্পনা। সুনীল বাবু, যেভাবে রাইমা আমাদের এ কথা বলছে না, তাতে মনে হয় না মন গড়া কিছু। নিশ্চয়ই ওতে কোনো সত্যি আছে। স্যার ওই রুমটা বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া ছিল, আর আমি গেস্ট লিস্ট ভালো করে চেক করে দেখেছি, কেউ নিখোঁজ হয়নি, কারোর মার্ডার হয়নি। স্যার স্যার আপনি ওর কথাকে গুরুত্ব দেবেন না। শুধু বিয়েটা ঠিক মতো হয়ে যেতে দিন, নইলে জিৎ আঙ্কেলের সর্বনাশ হয়ে যাবে। আর তার চেয়েও বড় কথা, আমি পথে বসে যাব স্যার। বিয়েতে কোনো প্রবলেম হবে না। আমরা জিজ্ঞাসাবাদ তো করবই, কিন্তু আমাদের ঢঙে। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ম্যাম। আচ্ছা রিসেপশন ডেস্কটা কোন দিকে? স্যার আপনি সোজা যান, দেন টেক আ রাইট টার্ন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আসলে আমি বিজনেস ট্রিপে এসেছি। ওকে স্যার, এখানে সাইন করুন স্যার। শুধু রুমের ভিউ যাতে ভালো হয়। শিওর স্যার, এনজয় ইয়োর ডে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ম্যাম। হাউ ক্যান আই হেল্প ইউ? ওই
আমরা অভয়ের ওয়েডিং এর জন্য এসেছিলাম। রুমে চেক ইন করতে চাই। ওকে স্যার, আপনি আপনার ডিটেলস দিয়ে দিন, আমি আপনাকে রুমের কি দিয়ে দেবো। ও শিওর। বেবি, তুমি ওনাকে বলনি হ্যাঁ, আমাদের 103 রুমটাই চাই? আই এম সো 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 সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। ম্যাম, আসলে আমাদের ওই 103 নম্বর সুইট রুমটা চাই। ঠিক আছে স্যার, আপনাকে 103 দিচ্ছি। আমি যেমনটা বললাম তেমন কেন করলে না? কিন্তু এবার কি করব, কি করে লুকোবো? লুকোতে তো হবেই। এসো, আমি বলে দিচ্ছি কিভাবে। এসো। সুনীল, সবকিছু এর জন্যই হচ্ছে। কেউ যদি জানতে পারে না, জানি না কি হবে। কোথায় ছিলে তুমি? এসো, তোমার সাথে কিছু কথা আছে, এসো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। ইয়েস স্যার। আমি আপনাদের সিসিটিভি সিস্টেমটা চেক করতে চাই। আপনাদের সিকিউরিটি ইনচার্জকে একটু ডেকে দেবেন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। এই লুমিনল টেস্ট দিয়ে তো কিছু জানা গেল না। মনে তো হচ্ছে না এখানে কোনো খুন হয়েছে। স্যার, খুনি খুব ভালোভাবে পরিষ্কার করেছে। এটা কি করে সম্ভব? স্যার, যেভাবে রাইমা বলেছে, খুন হবার পরে এখানে রক্ত ছড়িয়ে থাকার কথা। যতই ভালোভাবে পরিষ্কার করা হোক না কেন, এই কেমিক্যালটা দিয়ে তো রক্তের দাগ বোঝা যায়। কিন্তু এখানে তো কোনো চিহ্নই নেই। কোনো চিহ্ন নেই। স্যার, হয়তো রাইমার সত্যি সত্যি কোনো ভ্রম হয়েছে, নয়তো খুনি এখানে একটাও রক্তের ফোঁটা মাটিতে পড়তে দেয়নি। পুরবি, মনে হচ্ছে তুমি ঠিকই বলেছিলে। খুনি রক্তের একটা ফোঁটাও পড়তে দেয়নি। এই দেখো, রক্তের একটা ফোঁটাও মাটিতে কিংবা দেওয়ালে লাগেনি, কারণ খুনি পুরো রুমটাকে প্লাস্টিক শিট দিয়ে কভার করে দিয়েছিল। স্যার, তার মানে রাইমাই সবকিছুই প্লাস্টিকের ওপার থেকে দেখছিল, তাই জন্যই ওর সবকিছু আবছা আবছা লাগছিল। হ্যাঁ, এই প্লাস্টিক শিট যেখানে জোড়া হয়, হতে পারে সেখানে একটা গ্যাপ ছিল, আর ওই গ্যাপ দিয়েই ওই মেয়েটার মুখ দেখে ফেলেছে। না লাশ পেয়েছি, না ফিঙ্গারপ্রিন্ট, আর না কোনো রক্ত। মনে হচ্ছে এই কেসে আমরা ফরেন্সিক ল্যাব থেকে কোনো সাহায্য পাবো না। এটা জানা খুব একটা সহজ নয় যে কার খুন হয়েছে, করেছে কে। আর ওই লাশটা গেল তো গেল কোথায়? আরে না না, সেই প্রবলেম তো ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার করাপ্ট হয়ে গেছিল, সেই জন্য যত ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে। পরশুদিন যা রেকর্ড হয়েছিল, মানে পরশু থেকে শুরু করে আজ পর্যন্ত যা রেকর্ড হয়েছিল সব ডিলিট হয়ে গেছে। বিগত 24 ঘন্টার সমস্ত ফুটেজ উড়ে গেছে। খুন হওয়া থেকে রাইমা দেবী যা বলেছেন, সেই থেকে 24 ঘন্টার মধ্যে হোটেলে যা যা কিছু ঘটেছে তার কোনো রেকর্ড নেই। অদ্ভুত ব্যাপার। প্রথমে পুরো রুমটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়, আর এখন সিসিটিভি ফুটেজ। খুব চালাক অপরাধী। এক মিনিট। তুমি হোটেলের ভিতরের কিছু জানতে পারলে না, কিন্তু হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ চেক করেছো? হ্যাঁ, আছে তো স্যার। মেন গেট, গার্ডেন, পার্কিং লট আর হোটেলের পিছন দিকটার।
না দয়া, কি রাইমা যেগুলো দেখেছে সেগুলো ভুল নয়, বরং সত্যি? কেউ খুন হয়েছে? মাই গড, কোনো কিছুই পাওনি? আচ্ছা ঠিক আছে, ইনফর্ম করে যাবে। কি হলো বস, কিছু পাওয়া গেছে? ভীষণ চালাক এই খুনি, ভীষণই চালাক। একটাও প্রমাণ রেখে যায়নি, কোনো প্রমাণ রেখে যায়নি আমাদের জন্য। এটা কি করে সম্ভব বস? কিন্তু এটা হয়েছে সালুকে, এটা হয়েছে। রাইমার জীবন খুব বিপন্ন। তুমি একটু আমাকে বুঝিয়ে বলবে? আরে আমাদের লোকেরা ওখানে কোনো পোক্ত প্রমাণ পায়নি, কিন্তু ওখানকার পরিস্থিতি বলছে ওখানে অবশ্যই কোনো খুন হয়েছে। আর দেখো, একটা কথা মনে রেখো, রাইমা প্রত্যক্ষদর্শী, আর ও খুন হতে দেখেছে, আর খুনি ওর আশেপাশেই আছে, তাই রাইমা নিশ্চয়ই বিপদে আছে। আর ওর ফুটেজ? স্যার সেটাও উড়ে গিয়েছে। না না, ওগুলো ওড়েনি, ওগুলো একদম ঠিকঠাক আছে। ভিতরের আর বাইরের সিসিটিভি ক্যামেরাগুলোর কেবল কানেকশন একদম আলাদা, তাই ওগুলো বেঁচে গেছে। বেঁচে গেছে মানে ফুটেজ পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার কাছে আছে তো। এই নিন বাইরের ক্যামেরাগুলোর ফুটেজ। স্যার, উনি যদি তখন ওর ওপর আক্রমণ করে যখন স্লিপ প্যারালাইসিসের অ্যাটাক হয়, তখন তো আঙুলও নাড়াতে পারবে না। আর যদিও নিজের আঙুল নাড়াতে পারে তাহলে? কি করে ডক্টর সারিকা? প্যারালাইসিস তো পুরো বডিতে অ্যাটাক করে। দেখো, স্লিপ প্যারালিসিস বাদ দাও, নর্মালিও আমরা যখন ঘুমাই, যখন গভীর ঘুমে থাকি, আমরা স্বপ্ন দেখি। সেই সময় আমাদের মাংসপেশি সেমি প্যারালিসিস স্টেজে, মানে শিথিল অবস্থায় থাকে। এটা সবার সাথে হয়। কিন্তু বস, এই পরিস্থিতিতেও আমাদের পেটের, বুকের আর গলার মাংসপেশি সবচেয়ে বেশি শিথিল থাকে। স্লিপ প্যারালিসিসেও এইটাই হয়। আর এই অবস্থায় যে ব্যক্তি স্লিপ প্যারালিসিস রোগ আছে, যদি সে হাতের আঙুলগুলোর উপর কনসেন্ট্রেট করে, এই আঙুলগুলোতে মনঃসংযোগ করে আর এগুলোকে নাড়ানোর চেষ্টা করে, মুঠোকে বন্ধ করে আর খোলে, তাহলে এই প্যারালিসিস স্লিপকেও ভাঙা যেতে পারে। হ্যাঁ সালুকে ধরে নিলাম যে ওর স্লিপ প্যারালাইসিস ভেঙে দিল, কিন্তু সেটা ভাঙতে যত সময় লাগবে তার মধ্যে যদি ওর ওপর অ্যাটাক হয় তাহলে কি হবে? আমাদের এমন কোনো জিনিস দরকার যেটা দিয়ে সালুকে ও বাকিদের এটা জানাতে পারবে যে ওর ওপর অ্যাটাক হচ্ছে। ও বলতে পারবে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আছে এরকম জিনিস। এক মিনিট দাঁড়াও সারিকা। বস, এইটা হচ্ছে অ্যালার্ম। রাইমা যখন নিজের আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করবে তার স্লিপ প্যারালিসিস ভাঙার জন্যে, আর যখন সে সেটা ভেঙে ফেলবে নির্দিষ্ট সময়ের আগে, তখন তাকে শুধু এইটা করতে হবে, এই অ্যালার্মটাকে টিপতে হবে। তখন এটা বাজতে শুরু করবে, আর এই অ্যালার্ম দয়া, পুরবী আর অভিজিৎ তিনজনের মোবাইল ফোনে কানেক্ট করা আছে, জেনে যাবে তারা। তখন ওনারা ওর কাছে পৌঁছে যাবে আর খুনিকে ধরে ফেলবে। সালুকে এই অ্যালার্ম দিয়ে বিপদ এড়ানো যেতে পারে, কিন্তু দূর করা যাবে না। বিপদ তো তখন দূর হবে যখন আমরা খুনির কাছে আগে পৌঁছবো। অভয়, এটা অভয়ের রুম না? অভয়? কে? যার বিয়ে হওয়ার কথা? ইয়েস, অফকোর্স। ওর বিয়ে আমার সাথেই হওয়ার কথা। ওহো হো, আর আপনি আপনার ফিয়ন্সের রুম চেনেন না? তবে এটা আমার রুম, আর রিসর্টের সমস্ত রুমগুলো বিয়ের জন্য বুক করা হয়নি। এখানে আরো অনেকেই থাকে। কনগ্রাচুলেশনস। হ্যালো, তুমি কোথায় আছো? আর সেটা তুমি আমাকে এখন বলছো? সিরিয়াসলি? দেখো, যেটা করার না একটু তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি সময় নেই। আর হ্যাঁ, আমি না এই বিয়েতে কোনো রকম ঝামেলা চাই না, ঠিক আছে? মিতালি, অভয়ের সঙ্গে যার বিয়ে হবে, এ কি সত্যিই জানে না যে অভয়ের রুমটা কোথায়? এর আমাদের উপর সন্দেহ হয়ে যায়নি তো? সেটা তো জানি না, কিন্তু খুনি যেন জানতে না পেরে যায়, কারণ যদি এমনটা হয় তো রাইমারই কোনো বিপদ হতে পারে। রাইমা বলেছিল যে খুন 12টা থেকে 12:30টার মধ্যে হয়েছে।
তারপরে খুনি লাশটাকে গুম করার ব্যবস্থা করেছে। কিন্তু রিসর্টে এত ভিড় আর লোকজনের আনাগোনা, ওই লাশটাকে লুকিয়ে রাখা আমার মতে অসম্ভব। মানে লাশকে এরা বাইরে নিয়ে গেছে? কিন্তু স্যার রাত্রেবেলা রিসর্টের বাইরে তো কেউ বেরোয়নি, তাহলে এই লাশটা রিসর্টের ভিতরেই নেই তো? না না, যদি লাশ এখানে থাকতো তাহলে এতক্ষণ দুর্গন্ধ বেরিয়ে যেত। কারেক্ট। আমি কিচেনে ফ্রিজার চেক করেছি, কিন্তু ওখানেও কিছুই নেই। ওই একটাই জায়গা ছিল যেখানে লাশ লুকোনো যেত। তারপরেও এখানে বিয়ের পার্টি আর লেট নাইট পার্টির জন্য এরকম জায়গায় কমসে কম 30 জন লোক তো থাকবেই। খুনি লাশটাকে ওখানে লুকানোর ভুল করবে না। স্যার কোথাও খুনি 2 তারিখ লাশটার সাথে চেক আউট করে নেয়নি তো? মিস্টার পরিতোষ, শুধুমাত্র আপনার রিকোয়েস্টে আমি রেকর্ডস 3 বার চেক করেছি। মিস লীলা নামে কেউই নেই। আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। উনি হয়তো অন্য কোথাও আছেন। আপনি প্লিজ অন্য কোথাও গিয়ে চেক করুন। ম্যাডাম, যদি আমি চেক করতে পারতাম তাহলে আপনাকে কেন রিকোয়েস্ট করতাম? লিনা আমার বন্ধু, আর ওর নাম্বার আমি হারিয়ে ফেলেছি। আমি কি করব? দেখুন ম্যাম, ওর সঙ্গে কথা বলা আমার খুবই প্রয়োজন। আপনি বুঝতে পারছেন তো? স্যার, আপনি বুঝতে পারছেন না। একজনের ডিটেলস আরেকজনকে দেওয়া আমাদের নিয়মের বাইরে। তাও হ্যাঁ, আপনাকে সেটা সাহায্য তো- করছিলাম, কিন্তু আমার কাছে ওনার কোনো ডিটেলস নেই স্যার। আরে নেই কেন বলছেন? ডিটেল তো আপনারা রাখেন। যদি কেউ রুম নিতে আসে তার ডিটেল আপনারা রাখেন না? নেওয়া হয় স্যার, অবশ্যই নেওয়া তাহলে? হয়, কিন্তু উনি এখানে থাকলে তবে তো। 1 মিনিট, আপনি যখন বিশ্বাস করছেন না আপনি নিজেই চেক করে আচ্ছা নিন। ঠিক আছে। লিনা আবার আমাকে মিথ্যে কথা বলেনি তো? আমি দেখছি। ম্যাম আপনি একটা কাজ করবেন। ম্যাম, আপনি হাউসকিপিং থেকে কাউকে ডাকবেন। আমার রুমটা এতটাই নোংরা হয়ে আছে, সকাল থেকে আমি বারবার ফোন করছি, কেউ আসতে রাজিই হচ্ছে না। এটা কি করে হতে পারে? Okay. না ফোনে, আরে ফোন তো আমি 50 বার করেছি। আপনি প্লিজ কাউকে পাঠান না। ঠিক আছে স্যার, আমি ডেকে থ্যাংক ইউ, আনছি। থ্যাংক ইউ ম্যাম। আজকে যতজন চেক আউট করেছে তাদের মধ্যে 4 জন তো এসেছিল বিয়েটা অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করেই চলে গেছে। বিয়েতে অংশগ্রহণ না করেই চলে গেছে? অদ্ভুত ব্যাপার। এই যে দেখো না, এই 4 জনের নাম আমি এখানে দেখতে পাচ্ছি। কি করা যায় বলো তো? স্যার আমি এই 4 জনের ব্যাপারে সব খোঁজ খবর নিচ্ছি। আর পুরবি, রাইমাকে হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ দেখিও, মেন গেটের, যেখান থেকে লোক যাওয়া আসা করে। ও বলেছিল না আমাদের যে ও ওই মেয়েটাকে চিনে নেবে। স্যার মানে রাইমা যেগুলো বলেছে সেগুলো সত্যি নাকি? মিস্টার সুনীল, আপনি কোন ব্যাপারটা নিয়ে বেশি চিন্তিত? এখানে একটা খুন হয়েছে সেটা নিয়ে চিন্তিত, নাকি রাইমা দেখে ফেলেছে তার জন্য? ওসব ইনভেস্টিগেশন তুমি আমাদের উপর ছেড়ে দাও। বিয়েতে আনন্দ করো। হ্যাঁ, কখন কি ঘটে যাবে এখানে কেউ কিছু বলতে পারে না। আরে চল ভাই চল, বাকি ড্রেসগুলো রেডি করতে হবে, তো সাহায্য চাই। আচ্ছা ওই লোকগুলো কারা? তোর গেস্ট নাকি? হ্যাঁ, আমারই গেস্ট এনারা। আচ্ছা চল চল। তোর তো গেম ওভার হয়ে গেল ভাই। তোর পেছনে যে গার্লফ্রেন্ডদের লম্বা লাইন ছিল সেটার কি হবে? যদি মিতালি শুনতে পায় না তাহলে গেম সত্যি ওভার হয়ে যাবে। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বল, তুই একটা মেয়ের সাথে সারাটা জীবন কি করে কাটাবি বলতো? তোর সব কাণ্ড কারখানা না সাইডে ঠিক চলছে। জিজ্ঞেস করে কে? ককটেল পার্টি থেকে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিল? আরে কোথাও উধাও হয়নি, মিতালির সামনে হয়তো কান্দর উঠবোস করছিল। এই শোন, যা শাট আপ। আমি ভয়টায় পাই না ওকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ড্রিঙ্কটা শেষ কর। তার মানে খুনের রাতে এই পার্টিতে ছিল না? এমন কি বলতে চাইছিল এ, যেটা রঞ্জিত লুকানোর চেষ্টা করছে? স্যার, ম্যাডাম এখন ঠিক আছেন তো? আর সেদিনকে যে ওই মার্ডারের ব্যাপারে বলছিলেন, ওনারই ভুল ধারণা মিটে গেছে তো? আমার কথা শোন, ও যা যা ভুলভাল বকছিল সেগুলো আর বলছে না।
তুইও মুখটা বন্ধ করে রাখ। যা এখন যা। ওকে। ভালো হয়েছে রাইমা মাইগ্রেনের জন্য এখন নিজের রুমে শুয়ে আছে। এটা ভালো সুযোগ, এখনই কিছু না কিছু একটা করতে হবে। আরে বাহ, কি সুন্দর মেহেন্দি লাগিয়েছো তুমি, দেখাও। খুব সুন্দর লাগছে তোমার হাতে। থ্যাংক ইউ। অল থ্যাঙ্কস টু আলিয়া। মিতালি, সুইটহার্ট, তোমার সাথে কিছু কথা আছে আমার। এক্সকিউজ মি। মিতালি আর অভয়ের জোড়ি কি সুন্দর না? পারফেক্ট কাপল। পারফেক্ট কাপল। হ্যাঁ, অভয় হলো পাগল মজনু আর এ ফুল ক্র্যাক সাইকো। একেবারে দুজন দুজনের জন্যই তৈরি। মিতালি অভয়ের ব্যাপারে এটা জানে? ও অভয়ের জন্য পাগল। ওকে পাওয়ার জন্য ও সব কিছু করতে পারে। যদি দরকার হয় তাহলে কাউকে মেরেও ফেলতে পারে। হয়ে গেল কথা। আরে খালি হয়ে গেছে আরে নাকি? না স্যার, রিফিলিং করতে যাচ্ছিলেন তো। আরে ভাই, যার বিয়ে হচ্ছে সে তো এ একেবারে উল্টে যাচ্ছে। আচ্ছা মিস্টার নিতিন আর ওই রঞ্জিত কি ওকে আটকায় না নাকি? শুনেছি ককটেল পার্টিতে নাকি খুব ঝামেলা করেছিল। ওই দিন তো বাড়াবাড়ি হয়ে গেছিল। আচ্ছা, ওই দিন ওরা কিছু বলেনি ওকে? না স্যার, বলার মতো কেউ ছিলই না। রঞ্জিত স্যার তো নিজেই 11টার পরে পার্টিতে এসেছিলেন। আর ওনার ছেলে নিজের হবু স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছিলেন। ভেতরে যাচ্ছেন, বাইরে আসছেন, বলার মতো কেউ ছিলই না। আচ্ছা, মানে খালি কোনেই ছিল পার্টিতে? স্যার ও তো বরের পিছন পিছনই ঘুরে বেড়াচ্ছিল। স্যার, এই রিসোর্টে অনেক বিয়ে হয়েছে, কিন্তু এরকম বিয়ে কোনোদিন দেখিনি। হ্যাঁ ভাই, হ্যাঁ, সে তো স্যার। অবশ্যই। আরে ভাই, তুমি খাবার কিছু নিয়ে আসো। হ্যাঁ? এক্ষুনি আনছি স্যার। এটা দেখো, এটা তোমার সাহায্যের জন্য অ্যালার্ম। যেই মুহূর্তে তুমি এই বোতামটা টিপবে, দয়া, পুরবী আর অভিজিতের কাছে যে যে ফোন আছে ওখানে অ্যালার্ম বাজবে, আর ওরা সঙ্গে সঙ্গে তোমাকে হেল্প করার জন্য ওখানে পৌঁছে যাবে। ঠিক আছে। কিন্তু যখন তোমার স্লিপ প্যারালিসিস হবে তখন নিজের হাতের আর পায়ের আঙুলগুলোকে নাড়াবার চেষ্টা করবে, কারণ স্লিপ প্যারালিসিসের সবচেয়ে কম এফেক্ট আমাদের হাতের আর পায়ের আঙুলে হয়ে থাকে। রাইমা, রাইমা অজ্ঞান হয়ে গেছে। রাইমা, রাইমা, রাইমা চোখ খোলো। ও আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে বাঁচান আপনারা। প্লিজ আপনারা আমাকে বাঁচান। কে মেরে ফেলবে? কি হয়েছে এখানে?
কি মিস্টার সুনীল, এবার আপনি কি বলবেন? এখন ওর কথায় আপনার বিশ্বাস হচ্ছে নাকি নিজের জ্যাঠার রেপুটেশন নিয়ে ভাবছেন আপনি? আমি আর কি বলবো স্যার, ঈশ্বরকে ধন্যবাদ যে ও এখনো বেঁচে আছে। আচ্ছা, তা আপনি এখানে এলেন কি করে? পার্টি তো নিচে চলছে, হ্যাঁ? আর এখানে কি হয়েছে কেউ শুনতে পায়নি, তাহলে আপনি আমাদের সাথে এখানে চলে এলেন? আপনারা আপনারা আমার উপর সন্দেহ করছেন? আমি নিজের স্ত্রীকে কেন মারতে চাইবো? সন্দেহ তো আমরা সবাইকেই করি। এখন আপনি বাইরে যান, রাইমার সঙ্গে আমাদের কিছু কথা আছে, প্লিজ। স্যার আপনারা প্লিজ আমাকে বাঁচান। যখন ওই লোকটা ওই মেয়েটাকে খুন করছিল আমি ওকে দেখে নিয়েছিলাম, ও আমাকে ছাড়বে না। আর প্লিজ আপনারা আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, ও নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। প্লিজ প্লিজ আপনারা বাঁচান দেখো রাইমা, আমাকে। ঘাবড়িও না, আমরা এখানে থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না তোমার, ঠিক আছে? কিন্তু ওই মেয়েটা যার খুন হতে তুমি দেখেছো তাকে আমরা চিনতে পারছি না, তুমি ওকে চেনো। তাহলে আমরা একটা ফুটেজ দেখাবো, ওই ফুটেজটা দেখে তুমি ওই মেয়েটাকে আইডেন্টিফাই করো। ফ্রেডি, স্যার এই যে ওই মেয়েটা, এর খুন হয়েছিল, আমি নিশ্চিত এটা ওই মেয়েটাই। যদি এ এখানে এসে থাকে তাহলে কেউ তো নিশ্চয়ই ওকে দেখেছে। ও আমাকে মেরে ফেলবে। যদি এই মেয়েটা এখানে এসে থাকে তাহলে কারো না কারোর সঙ্গে তো দেখা করেছিল। মনে হচ্ছে বুড়োতে যাওয়ার সময় এসে গেছে। যে চারজন যারা বিয়েতে এসেছিল কিন্তু অংশগ্রহণ না করেই চলে গেছে, ওদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। স্যার, মিস্টার ভেলেনা যে অভয়ের ম্যানেজার, এ প্রয়োজনীয় কাজ ছেড়ে এখানে এসেছিল বিয়ে অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করে তাকে চলে যেতে হয়। প্রথমত রিসর্টের গাড়ি ওনাকে এয়ারপোর্টে দিয়ে আসে, আর দ্বিতীয়ত ওনার কাছে একটা ছোট সুটকেস ছিল যার মধ্যে 5.5 ফুটের লাশ তো ঢুকতে পারবে না। আরেকজন স্যার, ইনি মিসেস মোতোয়ানি আর ইনি মিস সুজি। এরা মিতালির লিগাল টিমের স্যার। এদেরও কোনো প্রয়োজনীয় কাজের জন্য বিয়ে ফেলে চলে যেতে হয়। এরাও রিসর্টের কারে করেই গিয়েছে। এদের একটা সুটকেস ছিল আর ছিল ওদের নিজের ব্যাগ। আর এর মধ্যেও 5 ফুট 6 ইঞ্চির লাশ ঢুকবে না। আর এরা আবার বিয়ে অ্যাটেন্ড করতে আসছেও স্যার। আর এই চতুর্থ ব্যক্তি, এ হলো দক্ষ। এ হলো সুনীলের পিআর ম্যানেজার। 1 জুনে এসেছিল আর 2 জুনেই চলে গেছে নিজের গাড়ি করে। এক মিনিট পঙ্কজ, একবার তুমি এই লোকটার বিয়েতে আসার ফুটেজটা দেখাও তো। ওকে, এবার তুমি ওর যাওয়ার ভিডিওটা দেখাও। মিস্টার দক্ষ এসেছিল একটা সুটকেস নিয়ে, আর যাওয়ার সময় দেখছি 2টো সুটকেস। বিয়ের থেকে রিটার্ন গিফট নিয়ে যাচ্ছে স্যার। হ্যালো, অভয় বিয়ের ওখান থেকে যে সুটকেসটা এনেছিলি কোথায় লুকিয়েছিস? কে বলছে? আর কি বলছো তুমি? কোন সুটকেস? কে? সুটকেসের ব্যাপারে কি তুমি এখানেই কিছু বলবে নাকি অন্যভাবে তোমাকে খাতির করতে হবে? না মানে কিছু মনে পড়ছে? আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমার বাড়ি আর কোম্পানি দুটোই ওনার কাছে বন্ধক রয়েছে। যদি আমি না বলতাম তো
আমি শেষ হয়ে যেতাম। নিজেকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে একটা মেয়েকে খুন করে দেবে তুমি? এখন এটা বলো, ওই মেয়েটা কে ছিল? করিশ্মা, অভয়ের গার্লফ্রেন্ড। বিয়ের অনেক শুভেচ্ছা মিস্টার অভয়। আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি, এমন উপহার যার জন্য এই বিয়েটা সম্পূর্ণ হতেই পারবে না। আপনার বান্ধবী করিশ্মা আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছে। করিশ্মা, মনে পড়ছে? উপহার দেখতে চান আপনি? দেখতে চাইছেন না আপনি? হ্যাঁ, দেখুন, এক্ষুনি দেখাচ্ছি। দরকার নেই স্যার, প্লিজ দাঁড়ান, প্লিজ। কি হলো মিস্টার রঞ্জিত? প্লিজ প্লিজ এই সুটকেসটা খুলবেন না। কেন কেন খুলবো না? কারণ তোমার ভয় এটাই যে এই সুটকেসের ভিতরে করিশ্মার লাশ যেন বেরিয়ে না আসে। সেই করিশ্মা যাকে তুমি আর দক্ষ মিলে খুন করেছিলে, তারপর টুকরো টুকরো করে এই সুটকেসের মধ্যে ভরেছিলে, আর তারপর বাইরে পাচার করে দিয়েছিলে। ড্যাড, ওনারা এসব কি বলছেন? এসব সত্যি? হ্যাঁ বাবা, এটা সত্যি। আমি কি করতাম? এই বিয়েটা আমাকে যে কোনো মূল্যে দিতেই হতো, কারণ এই বিয়ে না হলে আমরা রাস্তায় দাঁড়াতাম, শেষ হয়ে যেতাম। আর ওই করিশ্মা এই বিয়েটা বন্ধ করতে চেয়েছিল, নিজের মুখ বন্ধ করার জন্য আমার কাছে 5 কোটি টাকা চেয়েছিল। যদি আমার কাছে সত্যিই টাকা থাকতো আমি ওকে দিয়েও দিতাম, কিন্তু আমার কাছে ছিল না। তারপর সেদিন ও হঠাৎ এখানে এসে পড়ে, আর কোনো উপায় না দেখে কৌশলে ওকে রাত পর্যন্ত এখানে আটকে রাখি। তারপর প্ল্যান তৈরি করি, তারপর দক্ষকে এই প্ল্যানের সঙ্গে যুক্ত করি, কারণ আমি জানতাম দক্ষ আমাকে না বলতে পারবে না, কারণ ও আমার কাছে অনেকটা ঋণী ছিল। সবকিছু ঠিকই চলছিল, সবকিছু হয়েও গিয়েছিল, কিন্তু জানি না হঠাৎ করে এ কি করে এলো। এসে সবকিছু দেখে ফেললো। আমি একেও মারবার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনাদের টিম এসে একে বাঁচিয়ে দেয়। একটা অপরাধ লুকানোর জন্য আর একটা অপরাধ, আর এর প্রধান কারণ এই যে তোমার আদলের দুলাল। ঠিক সময় যদি বাধা দিত তাহলে এই ঘটনা ঘটতো না। আর তোমার বিয়ের আসল উপহার তো তুমি এখন পাবে। একটা হত্যা আর একটা হত্যা করার চেষ্টার জন্য তোমরা দুজন বাপ বেটা জেলে যাবে। থ্যাংক ইউ।
আপনারা কিছু পেয়েছেন? না স্যার, এমনিতেই তো জানা যায় যে কিভাবে আগুন লেগেছে, কিন্তু এখানে তো বোঝাই যাচ্ছে না যে আগুন লাগার কারণটা কি। আচ্ছা, দেখো অ্যাম্বুলেন্স কত দূর এলো। ঠিক আছে স্যার। খুব বাজেভাবে ঝলসে গেছে। অদ্ভুত ব্যাপার, জানতেই পারা যাচ্ছে না যে আগুনটা কি করে লাগলো। কিভাবে হলো এইসব? সবকিছু তো একদম ঠিক ছিল, জানি না আগুন কি করে লাগলো। এতজন মানুষের অভিশাপ তো লাগবেই, তাই না? এই কি বললে তুমি? আমি জানতে পেরেছিলাম স্যার যে দিলীপ স্যার কোনো কোর্টের কেসে ফেঁসে গেছিলেন। খুব বড়সড় কেস ছিল স্যার, কিন্তু কিছুদিন আগে ছাড়াও পেয়ে গেছিলেন। অনেকে এই নিয়ে রেগেও ছিলেন। আচ্ছা, এই ঘটনার সুযোগ নিয়ে কেউ ওকে মেরে দেয়নি তো? না, কোর্টে উনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন, উনি কিচ্ছু করেননি। কি কেস ছিল? 9 বছর আগে জামাইবাবু থিয়েটারে আগুন লেগে গিয়েছিল, যার জন্য বেশ কয়েকজন মারাও গিয়েছিল, আর সমস্ত দোষ জামাইবাবুর ঘাড়ে চাপলো। এমনি এমনি কি করে আগুন লাগতে পারে? এটা নিশ্চয়ই কারোর প্ল্যানিং। কাউকে সন্দেহ হচ্ছে আপনাদের? এটা কে করতে পারে? যে কেউ করতে পারে, অনিতাও করতে পারে। কোন অনিতা? টনির ওয়াইফ, ও এখানে এসেও ছিল। অনিতা, অন্য লোকের ঘর ভেঙে দিয়ে নিজের পরিবারের সঙ্গে এখানে ফুর্তি করা হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, বাহ। কিন্তু একটা কথা মনে রেখো, ওই লোকগুলোর মতো তোমরাও ছটফট করে মরবে। সিকিউরিটি, এই চুপ, একদম চেঁচাবি না। বের করো একে বাইরে, বের করো। চলুন ম্যাম, বাইরে চলুন। আউট। মনে হচ্ছে তোদের কি পরিণতি হবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোদের খারাপ সময় শুরু হয়ে গেছে, মনে রাখিস। তুই আমার টনির সাথে যা করেছিস না, মনে রাখিস এরপরে তুই আর বেশি দিন বাঁচবি না, শুনেছিস? তুই এই নিয়ে যাবে কে? তুই আর বাঁচবি না, নরকে যাবি তুই। আর তাকিয়ে দেখছো কি? নিয়ে যাবে কে? তোকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, ছটফট করে মরবি তুই, মনে রাখিস। আরে যা। লেটস এনজয় রোহন। আরে ভুলে যাও। দিলীপ আর রোহনকে যে কেসে ফাঁসানো হয়েছিল, সেই কেসেই কোর্ট টনিকে শাস্তি দিয়েছিল। আচ্ছা, কে কে জানতো যে আপনারা এখানে এই রেস্টুরেন্টে আসবেন? জানি না স্যার। আচ্ছা, দিলীপ বাবু আসার আগে এই চেয়ারের আশেপাশে কাউকে দেখেছিলেন? কোনো অচেনা কাউকে? না স্যার, কাউকেই দেখিনি স্যার। এই টেবিলটাকে রিজার্ভ করেছিল? দিলীপবাবু ফোন করেছিলেন, বলেছিলেন যে আমাদের জন্য টেবিল রিজার্ভ করে রাখো। সবসময় এখানেই বসতেন, এই টেবিল এই চেয়ারেই। রেগুলার কাস্টমার ছিলেন আমাদের। কারোর আগে থেকে জানা ছিল যে দিলীপ এখানে এই চেয়ারে বসবে? স্যার, চেয়ারের আশেপাশে তেমন কোনো জিনিস নেই যা দিয়ে আগুন লাগতে পারে। এ তো অদ্ভুত ধরনের মিস্ট্রি। সিসিটিভি ক্যামেরা, এর ফুটেজ থেকে জানতে পারা যাবে কি হয়েছিল এখানে। ও মাই গড, এসব কিভাবে হলো? কে করতে পারে এসব? ওই করেছে যে দিলীপকে খুন করেছে প্রমাণ লোপাটের জন্য। আর যে কেউ কিভাবে এই মনিটর রুমে চলে এলো? তোমার সিকিউরিটি কোথায়? স্যার, এই রুমে সিকিউরিটির কোনো প্রয়োজনই হয় না। এর আগে এরকম কখনোই হয়নি স্যার। স্যার, স্যার আমার মনে হয় না সিসিটিভি ফুটেজ ডিলিট করার মতো সময়ের কাছে ছিল। ও শুধু ভাঙচুর করেছে,
যদি আমরা কোনো এক্সপার্টকে ডাকি স্যার, তাহলে সে হয়তো হার্ড ডিস্ক থেকে রিকভার করতে পারবে। স্যার হ্যাঁ স্যার 9 বছর আগে দিলীপ আর রোহনের একটা থিয়েটার ছিল যেটায় আগুন লেগে গিয়েছিল। এক্সিট এন্ট্রির দরজা বন্ধ থাকার কারণে 12 জন লোক আগুনে পুড়ে মারা যায়। ভিকটিমদের ফ্যামিলি যখন কেস করে তখন ইনভেস্টিগেশনে জানা যায় যে সেই সময় একজন গার্ড ছিল। হ্যাঁ, টনি। হ্যাঁ স্যার। স্যার কোর্টে এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে টনি অনেক মদ খেয়েছিল, আর মদের নেশা সে এতটাই চুর ছিল যে ইমার্জেন্সি এক্সিটের দরজাও খুলতে পারেনি। হ্যাঁ, কিন্তু এই টনির স্ত্রী অনিতা এটা মানতে রাজিই নয় যে ভুলটা টনি করেছিল। স্যার শুধু উনিই নন, অনেক আর্টিকেল এবং নিউজ পেপারও কিন্তু কোর্টের সিদ্ধান্তের ব্যাপারে কথা বলেছিল। যখন এই ঘটনাটা ঘটেছিল তখন দিলীপ আর রোহনের বিরুদ্ধে সলিড এভিডেন্স ছিল, কিন্তু তারপর কেস চলতে থাকলো। 9 বছর হয়ে গেল। কিছু প্রত্যক্ষদর্শী বয়ান বদলে দিল, আর কিছু লোক বাইরে চলে গিয়েছিল। স্যার, দিলীপ আর রোহন নিশ্চয়ই টাকা আর ক্ষমতার অপব্যবহার করেছে, আর এই কথাটা নিশ্চয়ই টনি জানতে পেরেছিল। ওই হয়তো পাঠিয়েছে অনিতাকে দিলীপকে মারার জন্য। কিন্তু ফেডরিক, যখন অনিতা ওখানে ছিলই না, তাহলে আগুন লাগালো কি করে? না না, সিকিউরিটির লোকেরা তো ওকে বাইরে বের করছিল ওই রেস্টুরেন্ট থেকে। এমন কি জিনিস ছিল যার জন্য হঠাৎ করে আগুন লাগলো? স্যার হয়তো ডক্টর সালুংখে আমাদের কোনো হেল্প করতে পারে। না হলে অনিতা। আপনারা তো অবাক হচ্ছেন কেন? আমার হাসি দেখে নাকি দিলীপের মৃত্যুর জন্য? দিলীপের মারা যাওয়াতে এত আনন্দ কিসের? আচ্ছা, আমি খুশি হব না তো আর কে হবে বলুন তো? কালকে রাত্রে রেস্টুরেন্টের থেকে বেরোনোর পর তুমি কোথায় গিয়েছিলে? জেলে আমার স্বামীর সঙ্গে দেখা করতে। ওয়ার্ডেনের কাছে সমস্ত রেকর্ড আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। সেটা তো আমরা করবই। আর এইটাও যে তুমি ওই আগুনটা লাগালে কিভাবে? কোনো কালো জাদু করেছিলে তুমি? দিলীপের গায়ে হঠাৎ করে আগুন লাগলো কি করে? কালো জাদু জানলে অবশ্যই প্রয়োগ করতাম, কিন্তু আমি খুব খুশি হয়েছি। দিলীপও ঠিক সেইভাবেই ছটপট করে মরেছে যেভাবে 9 বছর আগে ওই নিরীহ লোকগুলো মারা গেছিল, যেটা শাস্তি এখন আমার স্বামী টনি ভুগছে। তুমি এইটা কিভাবে বলতে পারো যে টনির কোনো ভুল ছিল না? তুমি তো ওখানে ছিলেই না। আমি ওখানে ছিলাম না, কিন্তু টনি এখানে ছিল। সেদিন ওর শরীর খারাপ ছিল। ওর মালিকদের মানে রোহন আর দিলীপকে বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসে আগুন লাগার অনেক আগেই। ভুল ওদের দুজনের ছিল। ওরাই পুরনো দরজা ঠিক করায়নি, যার জন্য ওখানে আগুনে পুড়ে অনেক লোক মারা গেছিল। আমার স্বামীর নয়, ওদের দুজনের দোষ ছিল। তাতে তোমার নিশ্চয়ই খুব রাগ হয়েছিল, ওদেরকে মেরে ফেলারও ইচ্ছে হয়েছিল। 12 জন মারা গেছিল ওখানে। আমার থেকে অনেক বেশি রাগ ওদের পরিবারের লোকেদের হয়েছিল, কিন্তু এখন হয়তো ওরা খুব খুশি দিলীপের মৃত্যুর খবর শুনে। খুব খুশি হয়েছে। ওরা আরো বেশি আনন্দ পাবে যেদিন রোহন পুড়ে মরবে। স্যার 42 জন আছে, ওই 12 জন ভিকটিমের কাছের আত্মীয় আর ফ্যামিলির লোকেরা মিলে। সাসপেক্ট বেশি আর সময় কম। স্যার, এই 42 জন লোকের মধ্যে সবার আগে সেই সমস্ত লোকেদের নাম সরিয়ে দিতে হবে যারা কালকে দিলীপের মৃত্যুর সময় শহরে ছিল না। স্যার 9 বছর হয়ে গেছে এই ব্যাপারটার। হয়তো অনেক মানুষ দেশ ছেড়েও চলে গিয়েছে, আর কিছু লোক হয়তো এই পৃথিবীতেই আর নেই। তারপরেও খোঁজ তো নিতে হবে। দেখো কজন শহরে ছিল যখন দিলীপের মৃত্যু হয়।
নিখোঁজ কজন এখানে আছে? 27 জন স্যার, যারা সেই সময় শহরে ছিল, আর ওদের দিলীপকে মারার কারণও ছিল। ঠিক আছে, সবাইকে বিউরোতে ডাকো। দেখা যাক ওরা নির্দোষ হওয়ার কি গল্প শোনায় আমাদের। জেমস, তোমার বাবা 9 বছর আগে থিয়েটারে আগুন লাগার কারণে মারা গেছেন, তাই তো? ইয়েস স্যার। আপনার হাজবেন্ড ফিল্ম একাই দেখতে গিয়েছিলেন? সেই দিন আমি বিজি ছিলাম, তাই উনি একাই চলে যান। কালকে রাত্রে কোথায় ছিলে তুমি? স্যার আমি আমার বন্ধুদের সঙ্গে ছিলাম। স্যার আমি পাসপোর্ট অফিসে গেছিলাম। ওই দুজনকে আমি এমনি এমনি ছেড়ে দেবো না। তো কি করেছিলে তুমি? ভেবেছিলাম যে দিলীপের সাথে ফেস টু ফেস দেখা করব, আর ওকে জিজ্ঞেস করব যে তুমি এরকম কেন করলে। স্যার তারপরে আমি আমার বন্ধুদের সাথে বাড়িতে যাই। আমি আমার ওয়াইফের সাথে মলে ছিলাম। স্যার আমার বন্ধুদের জিজ্ঞাসা করতে পারেন। স্যার যদি ওর সাথে আমার দেখা হতো তাহলে ও রেস্টুরেন্টে বেঁচে ফিরতো না। দিলীপ ওর কর্মের শাস্তি পেয়ে গেছে। আমি রেস্টুরেন্ট থেকে জানতে পারলাম যখন যে দিলীপের সাথে কি হয়েছে, তখন মনে শান্তি পেলাম স্যার। আর বাকি থাকলো রোহন, ও তার কর্মের শাস্তি নিশ্চয়ই পাবে। এবার এই 27টা নামের মধ্যে তাদের নামগুলো রেখে দাও যারা ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিচ্ছিল, আর যারা নিজেদের উত্তর অনেক আগে থেকেই তৈরি করে রেখেছিল। স্যার এবার 15 জন রইল। এবারে 15 জনকে ওই দিনের ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে যখন 9 বছর আগে থিয়েটারে আগুন লেগেছিল। দেখা যাক কে সব থেকে বেশি রেগে যায় আর কে মুখ ঘুরিয়ে নেয়। স্যার আমার ভাই মাধ্যমিক পাশ করেছিল। ও বলেছিল বন্ধুদের পার্টি দিতে চায়, সিনেমা দেখাতে চায়, টাকা দাও। স্যার আমি সেই জন্য ওকে টাকাও দিয়েছিলাম। হয়তো ওই টাকাটা আমার ওকে দেওয়া একেবারেই উচিত হয়নি স্যার। যে এই কাজটা করে থাকুক খুব ভালো করেছে। আজকে আমি খুশি, আজ আমি খুব খুশি। কুমারবাবু, আপনি ইউনিভার্সিটিতে ফিজিক্সের প্রফেসর, তাই তো? ইয়েস স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিক্স। কিন্তু আমার নিজের ছেলেরই পড়াশোনায় কোনো ইন্টারেস্টই ছিল না। অনেক বকেছি আমি ওকে, কিন্তু তাতে কোনো রকম কোনো লাভই হয়নি। 1 নম্বরের বদমাইশ হয়ে উঠেছিল। সেদিনও কলেজ বাঙ্ক করে বন্ধুদের সাথে সিনেমা দেখতে চলে গিয়েছিল। আর স্যার তারপর ও আর কোনোদিন বাড়ি ফিরে আসেনি। হিমেশ, রাইট? তুমি কন্ট্রাক্টর না? হ্যাঁ স্যার। হিমেশ, 9 বছর আগে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল ওই সিনেমা হলে। আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল, স্যালোনির সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম। ওর খুব খিদে পেয়েছিল, আমি সিঙ্গাড়া আনতে বাইরে গেছিলাম। আমি ওখানে ফিরে গিয়ে দেখলাম ওখানকার দরজা লক হয়ে গেছে, আর ভেতর থেকে লোকেদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল, আর খুব ধোঁয়া বেরোচ্ছিল ওখান থেকে। আমি স্যার দরজা খোলার অনেক চেষ্টা করেছিলাম, আমি খুব চেষ্টা করেছিলাম। আমি পাগলের মতো দরজায় ধাক্কা দিতে থাকি। সালোনি 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 বলে আমি চিৎকার করতে থাকি, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি স্যার। আমি কিচ্ছু করতে পারিনি, আমার সালোনিকে আমি বাঁচাতে পারিনি। ওখানে তো একটা গার্ডও ছিল না, টনি? ও কি দরজা খোলেনি? ছিল না স্যার। ওখানে কোনো গার্ড মানে আর কাউকে দেখেছিলে তুমি? কেউ ছিল না স্যার, কেউ ছিল না। আমি 9 বছর আগে কোর্টে যে কথা বলেছি আজও তাই বলছি। যখন সিনেমা হলে আগুন লেগেছিল তখন টনি ওখানে ছিল না স্যার। যে এই কাজটা করে থাকুক খুব ভালো করেছে। আজকে আমি খুশি, আজ আমি খুব খুশি। কুমারবাবু, আপনি
ইউনিভার্সিটিতে ফিজিক্সের প্রফেসর, তাই তো? ইয়েস স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিক্স। কিন্তু আমার নিজের ছেলেরই পড়াশোনায় কোনো ইন্টারেস্টই ছিল না। অনেক বকেছি আমি ওকে, কিন্তু তাতে কোনো রকম কোনো লাভই হয়নি। 1 নম্বরের বদমাইশ হয়ে উঠেছিল। সেদিনও কলেজ বাঙ্ক করে বন্ধুদের সাথে সিনেমা দেখতে চলে গিয়েছিল। আর স্যার, তারপর ও আর কোনোদিন বাড়ি ফিরে আসেনি। হিমেশ, রাইট? তুমি কন্ট্রাক্টর না? হ্যাঁ স্যার। হিমেশ, 9 বছর আগে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল ওই সিনেমা হলে। আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল।